আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি ২০২৪ এর এক্সক্লুসিভ মডেল টেস্টে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যুক্ত করা হচ্ছে আমাদের প্রতিটা মডেল টেস্টে। আশা করছি আমাদের এই মডেল টেস্টগুলো আপনাদের সামান্যতম হলেও উপকারে আসবে ইনশাআল্লাহ। প্রতিদিনের মতো আজকেও আমরা ইংরেজি প্রশ্নের ব্যাখ্যা এবং গণিতের ব্যাখ্যা প্লাস সুপার টেকনিকগুলো আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে আমরা পরীক্ষায় হলে গিয়ে অত্যন্ত দ্রুত সমাধান করে অন্যদের চেয়ে অনেকাংশে এগিয়ে যেতে পারেন। আপনাদের কঠোর পরিশ্রম এবং সফলতা, আপনাদের স্বপ্ন দ্রুত বাস্তবায়ন হোক, সফল হোক, এই শুভকামনায় শুরু করছি আমাদের আজকের মডেল টেস্টটি। শুরুতেই আমাদের যেটি রয়েছে, মশারি এর প্রকৃতি প্রত্যয় কোনটি? মশারি শব্দের প্রকৃতি প্রত্যয় হবে মশাযুক্ত আরি। মুসলমান কবিদের মধ্যে প্রাচীনতম কবি কে ছিলেন? প্রাচীনতম কবি ছিলেন শাহ মোহাম্মদ স্থগির। দুধের মাছি বাগধারাটির অর্থ কি? দুধের মাছি বাগধারাটির অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু। এটি শরতের শিশিরও আসতে পারে বা অন্য ভিন্নভাবেও আসতে পারে। প্রিয় শিক্ষার্থী, আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। জোহরা উপন্যাসের রচয়িতা কে? জোহরা উপন্যাসের রচয়িতা হলেন মোজাম্মেল হক। নিচের কোন বানানটি শুদ্ধ বানানে লিখিত হয়েছে? শুদ্ধ বানানে লিখিত হয়েছে শিরোচ্ছেদ, যেটি আমাদের খ নাম্বার অপশনে রয়েছে। রাইফেল রুটি আওরাত গ্রন্থটি কোন ধরনের রচনা? এইটা আমাদের জানার চেয়ে বেশি দরকার, এটি কে রচনা করেছে। রাইফেল রুটি আওরাত এটি রচনা করেছেন আনোয়ার পাশা। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি? ব্যাকরণ শব্দের সঠিক অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ? এটি মনে রাখবেন, নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ বলতে বোঝানো হবে সেই শব্দ দ্বারা শুধু স্ত্রীকে বোঝাবে বা স্ত্রীবাচক মানুষকেই বোঝাবে, এটি কোনো পুরুষবাচক শব্দ থাকবে না, অর্থাৎ এর কোনো পুরুষবাচক শব্দ থাকবে না। যেমন সতীন, সতীনটি একটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ। তদ্ভব শব্দের অর্থ কি? তদ্ভব শব্দের অর্থ হচ্ছে তার থেকে উৎপন্ন। বৈকুণ্ঠের উইল গ্রন্থটির রচনা বা রচয়িতা কে? বৈকুণ্ঠের উইল গ্রন্থটির রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সূর্যও যে নারীর মুখ দেখতে পারে না তাকে এক কথায় প্রকাশ করলে কি হবে? সূর্যও যে নারীর মুখ দেখতে পারে না তাকে বলা হয় অসূর্য স্পর্শা। তন্নি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? তন্নি, এখানে তনুযুক্ত দীর্ঘই ব্যবহার করতে হবে। তনুযুক্ত দীর্ঘই খ নাম্বার অপশনে রয়েছে। ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক কে ছিলেন? ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক ছিলেন ডক্টর দীনেশচন্দ্র। হাভাতে এটি কোন সমাস? হাভাতে এটি অব্যয়ভাব সমাস। মুক্তিযুদ্ধ উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আমরা কিছুক্ষণ আগে যেটা পড়েছিলাম, রাইফেল রটি আওরাত, যেটি রচনা করেছিলেন আনোয়ার পাশা। বিনয় কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি? বিনয় কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম হল যাযাবর। বাক্যের একক কোনটি? বাক্যের একক যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের নিতে হবে শব্দ। ব্রজবুলির প্রবর্তক কে? ব্রজবুলির প্রবর্তক হচ্ছে বিদ্যাপতি। যার বসন আলগা তাকে কি বলা হয়? যার বসন আলগা তাকে বলা হয় অসংবৃত। সাধারণত সমাসে কোন পদে কারক বিভক্তি থাকে? কারক বিভক্তি থাকে শেষ পদে। সঠিক বাক্য কোনটি? এখানে সঠিক বাক্য কোনটি হবে? এটি হি আস্কড মি ইফ আই হ্যাড পাস্ট, এটি হবে সঠিক। ব্লেজ শব্দের বিপরীত শব্দ কোনটি? ব্লেজ শব্দের অর্থ দোয়া করা বা আশীর্বাদ করা। এর বিপরীত শব্দ হবে নিশ্চয়ই অভিশাপ দেওয়া, তাহলে সেক্ষেত্রে হবে কার্স। কোনটি শুদ্ধ বানান? ওয়েলকাম টিউশন ইনস্টিটিউশন সাকসেসফুল, তাহলে এর মধ্যে আমাদের শুদ্ধ বানান রয়েছে কোনটি? শুদ্ধ বানান রয়েছে টিউশন, TUITION, এটি হচ্ছে সঠিক বানান। শি ডিড নট লেট মি ড্যাশ দ্য গিটার, তাহলে শি ডিড নট লেট মি প্লে দ্য গিটার। ইন কেস ড্যাশ ফায়ার লিভ দ্য বিল্ডিং, তাহলে এখানে ইন কেস অফ ফায়ার লিভ দ্য বিল্ডিং। ডু ইউ ফিল ড্যাশ টকিং এ ওয়াক, তাহলে আচ্ছা টকিং টেকিং, সরি, তাহলে এখানে হবে টেকিং এ ওয়াক। তাহলে এখানে ফিল লাইক ব্যবহার করতে হবে যে তুমি কি হাঁটাহাঁটি পছন্দ করো কিনা। তাহলে ডু ইউ ফিল লাইক টেকিং এ ওয়াক, তাহলে এখানে আমরা লাইকটা সঠিক অ্যান্সার করব।
হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ট্যাক্স? তাহলে ট্যাক্সের অ্যাডজেক্টিভ করতে হলে ট্যাক্স মানে কি? কর, তাহলে করযোগ্য অর্থাৎ ট্যাক্সেবল। হি অ্যাসেন্ডেড দ্য থ্রন অ্যাজ, তাহলে এখানে অ্যাজ এয়ার, এটি হবে সঠিক উত্তর। সঠিক বাক্য কোনটি? আমাদের এখানে যে 4টি অপশন রয়েছে এর মধ্যে সঠিক বাক্যটি হচ্ছে শি ইজ অ্যান ইমাজিনেটিভ গার্ল, এটি হবে শি ইজ অ্যান ইমাজিনেটিভ গার্ল, এটি হবে সঠিক উত্তর। ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য টু বয়েজ, তাহলে এখানে দুইজন বালকের কথা বলা হয়েছে, তাহলে ব্যবহার করতে হবে বিটুইন। যদি দুইয়ের বেশি হতো অর্থাৎ একাধিক, তখন হয়ে যেত কি অ্যামং ব্যবহার করা হতো। তাহলে দুইয়ের বেশি হলে অ্যামং, দুইজন হলে বিটুইন। বাক্যটি শূন্যস্থানে কি বসবে? হি গ্যাব আপ ড্যাশ ফুটবল হোয়েন হি ম্যারিড। আচ্ছা, এখানে আমাদের যেটি করতে হবে, আমরা গত ক্লাসেও শিখেছিলাম যে গ্যাব আপ এর পরে সাধারণত আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে হি গ্যাব আপ ফুটবল প্লেইং, তাহলে এখানে হি গ্যাব আপ প্লেইং ফুটবল। উই শ্যাল বি ব্লেমড, অ্যাক্টিভ ভয়েস কোনটি হবে? উই শ্যাল বি ব্লেমড, এটির অ্যাক্টিভ ভয়েস যদি আমরা করি তাহলে সঠিক উত্তর হবে এভরিওয়ান উইল ব্লেম আস। সিলেক্ট দ্য বেস্ট ফর্ম অফ ন্যারেশন, হি টোল্ড ডু দ্য ওয়ার্ক, তাহলে এখানে ডু দ্য ওয়ার্ক বলা হয়েছে, তার মানে নিশ্চয়ই অর্ডার করা হয়েছে। অর্ডারের অপশন একটি রয়েছে, হি অর্ডার্ড টু ডু দ্য ওয়ার্ক। আই হ্যাভ এ সেভিংস অ্যাকাউন্ট ড্যাশ এ বি ব্যাঙ্ক, তাহলে কোনো ব্যাংকের সাথে যখন অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট বা হোক বা যে কোনো ধরনের অ্যাকাউন্ট হোক রাখা হয় তখন তাদের সাথে, তাহলে এখানে হবে উইথ এ বি ব্যাঙ্ক। প্রিয় শিক্ষার্থী, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি যে আপনাদের এই 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতিতে একটুখানি সহায়তা করার জন্য আমাদের ছোট্ট একটি পিডিএফ শিট তৈরি করা হয়েছে। আমাদের বিস্তারিত ডেসক্রিপশন বক্সে এবং স্লাইডে দেওয়া থাকবে, আপনারা সেই নিয়ম ফলো করে কিন্তু আমাদের এই শিটটি খুব সহজেই সংগ্রহ করতে পারবেন। আর আমরা এই বিশ্বাস করছি এবং ইনশাআল্লাহ আমাদের এই শিটটি কমপ্লিট করতে পারলে আপনারা নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করবেন ইনশাআল্লাহ। দ্য ওয়ার্ড অড মিনস, অড বলতে কি বোঝানো হয়? অড মানে অদ্ভুত বা আলাদা, তাহলে এখানে যদি আমরা স্ট্রেঞ্জ ব্যবহার করি তাহলে এটি হবে মিনিং বা সিনোনিম। এ অ্যান্ড অ্যান আর, এটি কোন ধরনের আর্টিকেল? আমরা জানি দি যেটি রয়েছে, দিটা হচ্ছে ডিফিনাইট মানে নির্দিষ্ট, তাহলে বাকি যে দুটো আছে সেটি হবে ইনডিফিনাইট। ম্যাগনিফিসেন্ট শব্দটির অর্থ কি? ম্যাগনিফিসেন্ট মানে অসাধারণ, যেটা বেশিরভাগ ক্ষেত্রে ক্রিকেটের ধারাভাষ্যকার বা কমেন্ট্রিতে ব্যবহার করেন রমিজ রাজা, সবচেয়ে বেশি তিনি এই কথাটি ব্যবহার করেন, ম্যাগনিফিসেন্ট শট, এভাবে কথাটা ব্যবহার, তার মানে খুবই সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। তাহলে এখানে স্প্লেন্ডিড শট, যেটি আতহার আলী খান ব্যবহার করে থাকেন, স্প্লেন্ডিড শট। সে সাঁতার কাটতে জানে না, সে জানে না, হি ডাজ নট নো কি করতে? সাঁতার কাটতে, হাউ টু সুইম, তাহলে হি ডাজ নট নো হাউ টু সুইম, এটি হবে সঠিক অনুবাদ। সুইচ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে আমাদের রয়েছে তারা কি রিতা ওয়াজ এ ডেডলি ওয়েন্ডেড, ফ্যাটালি ওয়েন্ডেড, ম্যাডলি ওয়েন্ডেড, ভাইটালি ওয়েন্ডেড, তার মানে কি সে মারাত্মকভাবে রিতা আহত হয়েছে, তাহলে এখানে হবে রিতা ওয়াজ ফ্যাটালি ওয়েন্ডেড। হি ডাইড ড্যাশ হ্যাঙ্গার, ফাঁকা স্থানে কোনটি বসবে বা কোন প্রিপোজিশনটি বসবে? তাহলে যখন আমাদের কি লাগে, কিসের জন্য মারা গেছে? হ্যাঙ্গারের জন্য। আচ্ছা, তার মানে হি ডাইড ফ্রম হ্যাঙ্গার। 1+2+3+... তাহলে এই ধরনের অঙ্ক আমরা শিখিয়েছিলাম আমাদের বিগত ক্লাসে, যারা করেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোন সূত্রতে শিখিয়েছিলাম, n×n+1 ডিভাইডেড 2। তাহলে এখানে আমরা যদি করি n×n+1 ডিভাইডেড 2, তাহলে আমাদের কত হবে? এখানে 50 গুণন 51/2, তাহলে এখানে কত হবে? 2 তে 50 কাটলে 25 গুণন 51, তাহলে 25 একে 25 এর 5 হাতে 2, 5 25 125। আচ্ছা, আমরা ওইভাবে যদি না করি, 5 25 তো 125 হচ্ছে না। আচ্ছা, আমাদের এখানে কি চেয়েছে? সমষ্টি চেয়েছে, তাই না? তাহলে কত আমাদের করা আছে? 1 2 3 4 5। ওকে, তাহলে এখানে আমাদের যেটা হবে 25 একে 25, সরি 5 25 125 আর 2 127, তার মানে 1275টা হবে আমাদের সঠিক উত্তর। তবে এই ধরনের একই অঙ্ক যদি আমাদের অন্যভাবে চায় যে 1 2 3 4 5 6 থেকে 100,
তাহলে সেম একই প্রসেস আপনারা n ইন্টু n প্লাস ওয়ান যেটা আমরা এখানে করলাম যে n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড টু এভাবে করতে হবে। এরপরে রয়েছে 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত। আমি সম্ভবত 3 অথবা 4 নাম্বার ক্লাসে এই বিষয়টা সুন্দরভাবে বুঝিয়েছিলাম যে সম্পূরক কোণ কথা বললেই মাথায় নিয়ে আসতে হবে কত, যে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আর পূরক কোণের কথা বলা থাকলে মনে রাখবেন দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, অর্থাৎ সম্পূরকের সম্পর্ক থাকবে 180-র সাথে এবং পূরকের সম্পর্ক থাকবে 90-এর সাথে। তাহলে এখানে 70 ডিগ্রি কোণের সম্পূরক বলা আছে, তার মানে সম্পূরকের সম্পর্ক কার সাথে, 180-র সাথে। তাহলে 180-র মধ্যে 70 আছে, লাগবে কত, 110। 110টাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? আমরা এটি অপশন ধরে করব। একটি সংখ্যা কত এটি দেওয়া আছে, নিশ্চয়ই এই চারটার মধ্যে একটি সংখ্যা আছে। ওকে, তাহলে আমরা এখানে সংখ্যাটির 3 গুণ, তাহলে 3 ষোলাং কত, আমরা এখানে 3 ষোলাং 48, তাহলে 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়। তাহলে এখানে 48 আর 16-র দ্বিগুণ কত, 32, তাহলে আমরা এখানে যোগ করব। তাহলে 8 2 10 শূন্য, হাতে 1, 4 3 7 আর 1 8, তাহলে 80 হলো। তার মানে এই অ্যান্সারটা আমাদের তো হলো না, তার মানে দ্বিতীয়টা দেখতে হবে। 3 18 54, 18 দুগুণে 36, এই দুটার যোগফল 90 হয়ে গেল, তার মানে 18টা হবে আমাদের সঠিক উত্তর। এরপরে যেটি আমাদের রয়েছে a প্লাস বি ইকুয়াল টু √5 এবং a মাইনাস বি ইকুয়াল টু √3 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত। তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা এর আগে যে মান নির্ণয়ের অঙ্কগুলো করিয়েছি সেখানে a প্লাস বি অথবা a মাইনাস বির মান ছিল এবং এখানে a বির মান ছিল। তাহলে এখানে আমাদের কোন সূত্রটি ব্যবহার করবে, তাহলে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কয়টা, 3টা। a প্লাস বি টোটাল স্কোয়ার মাইনাস 2ab, a মাইনাস বি টোটাল স্কোয়ার প্লাস 2ab এবং a প্লাস বি টোটাল স্কোয়ার প্লাস a মাইনাস বি টোটাল স্কোয়ারের যে সূত্রটি আছে সেই সূত্রটি আমাদের ব্যবহার করতে হবে। তাহলে আমরা সরাসরি সূত্রে যাব যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3 নম্বর যে সূত্রটি আছে যে আমাদের a প্লাস বি টোটাল স্কোয়ার প্লাস a মাইনাস বি টোটাল স্কোয়ার ডিভাইডেড 2, আমাদের এই সূত্রটা কিন্তু এখানে ব্যবহার করতে হবে। তাহলে এখানে a প্লাস বির মান কত ছিল আমাদের, √5, তার উপরে প্লাস √3, তার উপরে স্কোয়ার, এর নিচে 2। স্কোয়ার রুট যেহেতু কেটে যায় তাহলে 5 প্লাস 3 ডিভাইডেড 2 ইকুয়াল টু 8 ডিভাইডেড 2 ইকুয়াল টু 4, তার মানে আমাদের অ্যান্সারটা কত আসলো, 4। তাহলে এখানে ক নাম্বারের অ্যান্সারটা হবে সঠিক। এরপরে আমাদের রয়েছে একটি পাত্রের হাফ অংশ ভর্তি আছে, যদি 8 গ্যালন সরানো হয় তবে 1/10 অংশ ভর্তি থাকে, পাত্রটি কত গ্যালন ধারণ করে। তাহলে এখানে মোট আমাদের কত গ্যালন ধরে সেইটা আমাদের অ্যান্সার বের করতে হবে। তাহলে আমরা ক্যালকুলেশনে যাব সরাসরি। আমরা তো জানি না যে মোট পাত্রটি কত গ্যালন ধরে, তাহলে আমরা ধরলাম যে মোট ক গ্যালন আমরা ধরে নিলাম। তাহলে হাফ অংশ পূর্ণ হলে, তাহলে হাফ অংশ যদি পূর্ণ হয় বা অর্ধেক কথাটা যদি লিখি, তাহলে অর্ধেক যখন হয় তখন কি হয়, তাহলে হাফ গুণন ক, তার মানে ক ডিভাইডেড 2, নিশ্চয়ই এটা। এবারে যদি 1/10 হয় তাহলে তখন কত হবে, তাহলে সেটা নিচে কয়ের নিচে 10 হবে, রাইট? এইটুকু তো বুঝতে পেরেছেন। ওকে, এবারে আমাদের কথা বলা আছে কি, যদি 8 গ্যালন সরানো হয় তাহলে এই হাফ অংশ থেকে যখন 8 গ্যালন সরানো হয়েছে তখনই না এটা হয়েছে, রাইট? এবারে আমরা এখন শর্তে আসি। তাহলে এখানে ক ডিভাইডেড 2 মাইনাস আমরা 8 গ্যালন সরালাম, তাহলে কত হলো, 10। এবার ফর্মুলাটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে এখন আমরা কি করব, আমরা যদি এটা ট্রান্সফার করি, ক্রস গুণন করি, দুইভাবে আমরা কিন্তু এখানে করতে পারবো। তাহলে এখানে আমরা ক ডিভাইডেড 2 মাইনাস ক ডিভাইডেড, আর এখানে তাহলে এখানে 10 এবং 2 এর লসাগু নিশ্চয়ই 10ই হবে এখানে। তাহলে এখানে 5 ক মাইনাস ক সমান 8। তাহলে এখানে 5 ক থেকে 1 ক বিয়োগ করলে কত হবে, 4 ক, আর 8 দিয়ে 10 গুণ করলে হবে 80। তাহলে এখন যদি আমরা 4 ক এবং 4 দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ করি তাহলে ক এর মান কত হবে, 20। তার মানে আমাদের ক এর মান কত পেলাম আমরা, 20। তাহলে এখানে আমাদের 20 গ্যালন হবে সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন।
9 দিয়ে বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক 3 এবং তৃতীয় অঙ্ক 8 হলে মধ্যম সংখ্যাটি কত? তাহলে এটা আমরা অপশন ধরে করব। তাহলে এখানে যেহেতু 9 দ্বারা বিভাজ্য, তার মানে যোগফলগুলোও নিশ্চয়ই 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রথম অঙ্ক কত ছিল? 3। তাহলে মাঝের অঙ্ক আমরা কত ধরব? 6 এবং শেষ অঙ্ক কত? 8। তাহলে আমরা যোগ করে নিই। তাহলে এখানে 8 6 14, 14 3 17, এটা নিশ্চয়ই 9 দিয়ে ভাগ যায় না। দ্বিতীয়টা রয়েছে 3 যোগ 7 যোগ 8, তাহলে এখানে 7 3 10 8 18, যেটি 9 দ্বারা বিভাজ্য, তার মানে মধ্যম সংখ্যাটি হবে 7। এরপরে যেটি রয়েছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর মান কত? তাহলে এখানে মানটা আমরা একটু মডিফাই করে নিতে হবে যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, এরপরে a প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি, অর্থাৎ আমরা এখানে a প্লাস বি এর মানটা বের করে নিলাম। এবারে আমরা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এখানে এইটুকুর আমরা মান বের করব, অর্থাৎ মান নির্ণয়ের যে সূত্র আছে সেটি আমরা বসিয়ে নেব। তাহলে a প্লাস বি টোটাল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি প্লাস সি কিউব, ঠিক আছে তো নিশ্চয়ই। এবারে আমাদের এই মানটা বসাবো কত? এই মানটা যদি এখন আমরা বসাই তাহলে কত হবে? মাইনাস সি, তার উপরে কী হবে? আচ্ছা, এখানে আমাদের কত আছে? a প্লাস বি প্লাস সি, হ্যাঁ, তাহলে এখানে মাইনাস সির উপরে কিউব মাইনাস 3ab, আবার a প্লাস বির মান কত? মাইনাস সি প্লাস সি কিউব। এবারে যেহেতু মাইনাস ফিগারের উপরে আমাদের বেজোড় সংখ্যা পাওয়ার আছে, তাহলে এখানে মাইনাস সি কিউব হবে। এই যে মাইনাসে মাইনাসে প্লাস 3abc প্লাস সি কিউব, তাহলে আমাদের প্লাস সি কিউব মাইনাস সি কিউব নিশ্চয়ই কেটে যাবে, তাহলে অ্যান্সারটা হবে আমাদের 3abc। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি আপনাদের। তাহলে আমরা সঠিক উত্তর করব 3abc, যেটি আমাদের ঘ নাম্বার অপশানে রয়েছে। এরপরে রয়েছে পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 560 এবং শেষ 5টির যোগফল কত? তাহলে এই ধরনের কথা যদি কখনো বলা হয় তাহলে 560 প্রথমে আমরা লিখব, 560 যোগ পরবর্তী কয়টা পদের যোগফল চেয়েছে? 5টি, তাহলে 5-এর উপর স্কোয়ার করব, তাহলে 5-এ 5-এ 25 যোগ 25, তার মানে 585 হবে সঠিক উত্তর। তাহলে আমরা অ্যান্সার করব কোনটি? 585। a প্লাস বি ইকুয়াল টু, আচ্ছা 13, a মাইনাস বি ইকুয়াল টু 3 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত? ঠিক কিছুক্ষণ আগে আমরা এই অঙ্কটি কিন্তু করেছি, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3 নাম্বার সূত্র দ্বারা। তাহলে এখানে 13 এবং কত রয়েছে? 3 রয়েছে। তাহলে আমরা সরাসরি যদি করি a প্লাস বি টোটাল স্কোয়ার প্লাস a মাইনাস বি টোটাল স্কোয়ার ডিভাইডেড 2, a প্লাস বির মান কত? 13 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 2, আমি কি তাই ঠিক বললাম? হ্যাঁ, তাহলে 13কে স্কোয়ার করলে হবে 169 যোগ 3কে করলে 9 2, তাহলে 169, তাহলে কত হবে? 178 ডিভাইডেড 2, তাহলে এখানে 178-এর অর্ধেক কত করব? তাহলে সেটি আমাদের অ্যান্সার। তাহলে আপনি এত দ্রুত কিভাবে করবেন? যেহেতু 2 দ্বারা ভাগ, তার মানে অর্ধেক করতে হবে। 100-এর অর্ধেক কত? 50 যোগ 70-এর অর্ধেক কত? 35 যোগ 8-এর অর্ধেক কত? 4। এখন আমরা যোগ করব, 5 4 9, 5 3 8, 89। আমি কি ভুল করলাম? সরি, 5 3 8, 89, হ্যাঁ ঠিক রয়েছে। তাহলে আমাদের 89টা হবে সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। 20 টাকায় 12টি আমরা কিনে প্রতিটি 2 টাকা করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে 20 টাকায় 12টি, এখন প্রতিটি 12টি আমরার দাম কত? 20 টাকা, তাহলে এখন আমরা বিক্রয় করছি কত? 2 টাকা করে, তার মানে 12 দুগুণে 24 টাকা। তাহলে 20 টাকায় কয় টাকা লাভ হয়েছে? 20 টাকায় লাভ হয়েছে 4 টাকা। তাহলে 100 টাকায় কত হবে? এটা তো খুব সহজে বের করতে পারবো, 20%। 90 থেকে 100 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? 90 থেকে 100 এর মধ্যে মোট একটি রয়েছে, সেটি হচ্ছে 97। 2% মুনাফায় 100 টাকার 3 বছরের মুনাফা অপেক্ষা 3% মুনাফা ওই টাকার 3 বছরের
মুনাফা কত বেশি হবে। আবার অঙ্কটা একটু পড়বেন। 2% মুনাফা হারে 100 টাকার 3 বছরের মুনাফা অপেক্ষা 3% মুনাফায় ওই টাকার 3 বছরের মুনাফা কত বেশি হবে। তাহলে এখানে 2% আর 3%-এর পার্থক্য আমাদের বের করতে হবে। তাহলে এখানে যদি আমরা 2% হারে ধরি তাহলে 3 দুগুণে 6, আর 3% হারে ধরলে 3 তিরিকে 9, তাহলে 6 আর 9, 9 6 পার্থক্য কত? পার্থক্য হচ্ছে অনলি 3 টাকা। তাহলে 3 টাকাটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। প্রতি ডজন কলা 24 টাকায় ক্রয় করে প্রতি কুড়ি কি দরে বিক্রি করলে 25% লাভ হবে। তাহলে আমাদের লাভ কত করতে হবে? কত? 25%। তাহলে এটা একটু বিস্তারিত করতে হবে। আমাদের 12টি কলা রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমাদের 12টি কলার ক্রয় মূল্য কত? 24 টাকা। তাহলে এখানে আমরা লিখব 12টির দাম 24 টাকা। তাহলে এখানে আমাদের একটির দাম কত, 20টির দাম কত? যেহেতু আমাদের প্রতি কুড়ি বলা রয়েছে, তাহলে একটির দাম 24-এর নিচে 12 অর্থাৎ 2 টাকা। তাহলে 20টির দাম কত? তাহলে 24 ভাগ 12 গুণন 20। তাহলে এখানে কত টাকা বের হবে? 40 টাকা। তাহলে 20টির দাম কত আসলো? 40 টাকা। এবারে এখন বলবে এখানে 25% লাভ করতে হবে না, সেটা বলা আছে আমাদের এখানে 25% লাভ করতে হবে। তাহলে 25% লাভে আমাদের বিক্রয় মূল্য কত হয়? 125 টাকা হয়। তাহলে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 125, একে কত, 40-এ কত, এটাই আমাদের এখন বের করতে হবে। আমরা এখানে জাস্ট 40টা অ্যাড করে নিলাম। তাহলে এখানে 0 0 কেটে নিলাম। আমরা যদি 5 দিয়ে কাটি 2, 5 দিয়ে কাটলে 25, 5 25-এ 125, এখানে যদি আমরা কাটি 2, তাহলে 25 দুগুণে 50। তার মানে এখানে আমাদের 25% লাভ হবে কখন? যদি সেটা প্রতি কুড়ি 50 টাকায় বিক্রি করি। 2x প্লাস 2 ডিভাইডেড এক্স ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ারের মান কত? জাস্ট এখানে 2 কমন নিতে হবে আমাদের। যেমন এখানে 2x প্লাস 2 ডিভাইডেড এক্স ইকুয়াল টু কত ছিল? 3 ছিল, রাইট? এখানে আমরা যদি 2 কমন নেই তাহলে কি হবে? এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স ইকুয়াল টু 3। তাহলে এক্স প্লাস 1 ডিভাইডেড এক্সের মান হবে 3 ডিভাইডেড 2। মান পেয়েছি। মান যখন পেয়েছি আমাদের কিসের মান চাইছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। তাহলে এখানে আমরা কিভাবে শিখিয়েছিলাম? মান স্কোয়ার মাইনাস 2, যেহেতু ভগ্নাংশ আকারে রয়েছে। 3 ডিভাইডেড 2 টোটাল স্কোয়ার মাইনাস 2, 9 ডিভাইডেড 4 মাইনাস 2, 9 মাইনাস 8 ডিভাইডেড 4 ইকুয়াল টু 1 ডিভাইডেড 4। এটা জাস্ট নর্মালি গুণ ভাগ লসাগুর ক্যালকুলেশন। তাহলে অ্যান্সারটা কত পেলাম? 1 ডিভাইডেড 4। তাহলে এটি হবে আমাদের সঠিক উত্তর। এরপর আমাদের রয়েছে আমাদের 9,99,999-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 2 3 4 5 এবং 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে 21। এখন কিভাবে আমাদের এটা হলো 21 হলো? আমাদের প্রথমে হচ্ছে 2 3 4 5 6 এর লসাগু করতে হবে। 2 3 4 5 6 এর লসাগু এটা মুখস্থ জিনিস যে 60 পর্যন্ত হবে। এখন এই 60 দ্বারা যদি আমরা 9,99,999-কে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ থাকে কত? তাহলে যেটা লং প্রসেস, ভাগশেষ থাকবে 39। আর 39, তাহলে এখন আমরা 60 থেকে যদি 39টা বিয়োগ করি আমরা কত পেলাম? 21। এই 21টাই হবে অ্যান্সার। আশা করছি বেশ বুঝতে পেরেছেন। এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার এর মান কত হলে রুট ওভার এক্স প্লাস 1 ডিভাইডেড রুট ওভার এক্স ইকুয়াল টু এ হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মূলত এই অঙ্কটা একটু ভিন্নভাবে দেওয়া রয়েছে। মূলত এই অঙ্কটা এইভাবে থাকে যে রুট ওভার এক্স প্লাস 1 ডিভাইডেড রুট ওভার এক্স ইকুয়াল টু এ হলে এটার মান কত। তাহলে এইটা যেহেতু দেওয়া আছে আমরা এখান থেকে মানটা শুরু করব। তাহলে কী দেওয়া আছে? রুট ওভার এক্স প্লাস 1 ডিভাইডেড রুট ওভার এক্স ইকুয়াল টু এ। আমরা উভয় পক্ষকে বর্গ করব। রুট ওভার এক্স প্লাস 1 ডিভাইডেড রুট ওভার এক্স, তার উপর স্কোয়ার, এখানে এ স্কোয়ার। তাহলে যেহেতু এখানে এ প্লাস বি ফরম্যাটে রয়েছে আমরা এখন সূত্র করব রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট ওভার এক্স 1 ডিভাইডেড রুট ওভার এক্স প্লাস 1 ডিভাইডেড রুট ওভার এক্স টোটাল স্কোয়ার। এর পাশে এ স্কোয়ার ঠিক থাকবে। এবার আমাদের এখানে কি হবে? এক্স প্লাস 2 প্লাস 1 ডিভাইডেড এক্স ইকুয়াল টু এ স্কোয়ার। এবার এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স এই পাশে রাখবো, ওই পাশে কী করব? এক্স স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2।
এই পর্যন্ত নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স এর মান বের করতে পেরেছি। এখন কথা হলো আমাদের বের করতে হবে কিসের মান, যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা আবারও স্কোয়ার করব উভয় পক্ষকে। তাহলে এখানে আমাদের কি হবে, যে এক্স স্কোয়ার প্লাস টু, আমি এখানে যেহেতু ভগ্নাংশ আকারে আছে কাটা যাবে এই জন্য আমরা লিখলাম না পুরোটা, ওয়ান ডিভাইডেড প্লাস এক্স টোটাল স্কোয়ার, আর এখানে হবে এ স্কোয়ারের উপর স্কোয়ার মাইনাস টু ইন্টু এ স্কোয়ার ইন্টু টু প্লাস একবারে আমি 4 লিখে দিলাম যেহেতু 2 স্কোয়ার করতে হবে। এবারে আমরা আসি, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার, তাহলে এখানে এ টু দি পাওয়ার 4 মাইনাস 2 দুগুণে 4 অর্থাৎ 4 স্কোয়ার প্লাস 4 মাইনাস 2। তাহলে আমরা আমাদের যেহেতু এখানে মেইন জিনিসটা পেয়ে গেছি, এখন এই ক্যালকুলেশনটা ঠিক করলেই হবে, এ টু দি পাওয়ার 4 মাইনাস 4 স্কোয়ার প্লাস 2। তাহলে এটাই হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ারের মান, অর্থাৎ এ টু দি পাওয়ার 4 মাইনাস 4 স্কোয়ার প্লাস 2। এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে এটা হবে আমাদের সঠিক উত্তর। একটি ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে 220 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 30 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে এখানে আমাদের কত, 48 কিলোমিটার বেগে চলে 30 সেকেন্ডে অতিক্রম করেছে, তাহলে এখানে ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে এখানে আমাদের দেখতে হবে যে 48 কিলোমিটার 500 মিলে কিনা, 220 180 মিলবে কিনা। আচ্ছা, তাহলে এখানে আমাদের 180টা অ্যান্সার করতে হবে। তাহলে এটা আমরা কীভাবে টেকনিক্যালি বের করব? তাহলে এখানে প্রথম কাজ হবে আমাদের 48 কিলোমিটারটাকে আমাদের কী করতে হবে, কিলোমিটার আছে, তাহলে এখানে 48,000 মিটার করে নিতে হবে। এরপরে আমাদের যেখানে ঘন্টা আছে, কতক্ষণ একটি ট্রেন ঘন্টায়, তার মানে ঘন্টার কথা বলা আছে, এটাকে কি বানাতে হবে, সেকেন্ড বানাতে হবে, কারণ এখানে আমাদের সেকেন্ডের হিসাব দেওয়া আছে। তাহলে এখানে 1 ঘন্টাকে যদি আমরা সেকেন্ডে রূপান্তর করি তাহলে কি হবে, 3600 সেকেন্ড, তাই না? আচ্ছা, তাহলে এইটা হলো। এখন আমাদের কথা হচ্ছে 3600 সেকেন্ড, আমরা যদি 20 কেটে দিই তাহলে কত হবে, 480 36। এটা আমরা আরও যদি কাটাকাটি করি আরও কমায় নিয়ে আসতে পারবো। ওকে, এখন আমরা যেটা এইভাবে করব যে 36 সেকেন্ডে যায় 480 মিটার। আপনি যদি এখন একের চিন্তা করেন তাহলে আমাদের কত হবে, 480 ভাগ 36। এরপরে আমাদের 30-এর হিসাব করতে হবে, 30-এর হিসাব করলে 30 গুণন 480 ভাগ 36, আমাদের এই ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে যদি আমরা 12 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে এখানে 3 12 36 আর এখানে 4 12 48, তাহলে এখানে হবে 40। আবার এই 3 দিয়ে যদি 30কে কাটি তাহলে কত হবে, 10। তাহলে এখানে 4 10 40 অর্থাৎ 400 হয়ে গেল। তাহলে সে 30 সেকেন্ডে কতটুকু যাবে, 400 মিটার যাবে, রাইট? এখন আমাদের কথা হচ্ছে যে 400 মিটার যদি 30 সেকেন্ডে যায় তাহলে আমাদের এখানে কী বলছে, ট্রেনটির দৈর্ঘ্য বের করতে বলছে, তাই না? আচ্ছা, এখন মোট দূরত্ব আমাদের বের করব কিভাবে? মোট দূরত্ব বের করতে হয় যে মোট দূরত্ব ট্রেনটির দৈর্ঘ্যের সাথে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমাদের কি বের করতে হবে, ট্রেনের দৈর্ঘ্য। আমাদের কি বলছে, ট্রেনের দৈর্ঘ্য। তাহলে আপনি ট্রেনের দৈর্ঘ্য যদি আমাদের বলে তাহলে এখন আমাদের কি করতে হবে, ট্রেনের দৈর্ঘ্য বের করার নিয়মটা হচ্ছে যে মোট দূরত্ব। তাহলে মোট দূরত্ব আমাদের কত, তাহলে মোট দূরত্ব থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে সেটি হবে আমাদের মোট দূরত্ব কত ছিল, আমরা কিছুক্ষণ আগে বের করছি 400। বিয়োগ করব কোনটি, বিয়োগ করব আমরা ওই যে প্ল্যাটফর্মের দূরত্ব কত রয়েছে সেটি বিয়োগ করব। তাহলে মোট দূরত্ব কত, 400 বিয়োগ প্ল্যাটফর্মের কত, 220, রাইট? হ্যাঁ, 220। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করে কত পাচ্ছি, 180 পাচ্ছি কি না, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। 1 সের সমান কত কিলোগ্রাম, এখানে কিলোগ্রামের হিসাব বলা আছে, 1 সের সমান, তাহলে 1 সের সমান আমরা সাধারণত 1 কিলোগ্রামের কিছু কম অর্থাৎ 0.93 কিলোগ্রাম প্রায় বলা যায়। 3 ভাই বোনের বয়সের গড় 16 বছর, পিতা সহ ভাই বোনের বয়সের গড় 25, পিতার বয়স কত? এখানে 3 ভাই বোনের বয়স, তাহলে 3 গুণন 16, 3 16 48, পিতা সহ ভাই বোন মানে 4 4 25 100, তাহলে 100 থেকে 16 বাদ করে 52 বছর।
নাইট্রোজেনের প্রধান উৎস কোনটি? নাইট্রোজেনের প্রধান উৎসই হচ্ছে বায়ুমণ্ডল। স্টেইনলেস স্টিলের সাথে লোহা সাথে কোন ধাতু মেশানো হয়? আচ্ছা, এখানে স্টেইনলেস স্টিলের লোহার সাথে মেশানো হয় নিকেল এবং ক্রোমিয়াম। কম্পিউটার থেকে কম্পিউটার তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে কি বলা হয়? এই প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। কলার চারা লাগানোর সময় পাতা কেটে ফেলা হয় কেন? এটার প্রধান কারণ হচ্ছে প্রচ্ছেদন নাকি শ্বসন বন্ধ করার জন্য। এটার কাজ হচ্ছে প্রচ্ছেদন বন্ধ করার জন্য। হীরক বর্তমান সময়ে আলোচিত একটি কথা, ডায়মন্ড ওয়ার্ল্ডের সেই হীরক, তারা হীরার বদলে কাঁচও দিয়ে থাকে। আচ্ছা, যদিও এটা কতটুকু সত্য এখনো প্রমাণিত নয়। হীরক উজ্জ্বল দেখে কারণ এর আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। রংধনু সৃষ্টির বেলায় পানিগুলো কিসের কাজ করে? এই অবস্থায় পানিগুলো প্রিজমের কাজ করে। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? এটি আপনাদের জন্য একটি HW থাকবে, দয়া করে আপনারা কোথায় থেকে দেখছেন সেটি সাথে এটি অ্যান্সারটা করে দেবেন। কোন যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিকে রূপান্তরিত করে? তার মানে ঘূর্ণন থেকে তো যান্ত্রিক শক্তি, সেখান থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়, সেটি হচ্ছে ডায়নামো। বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় এপ্রিল মাসের কোন তারিখে? এটি পালন করা হয়ে থাকে 7 এপ্রিল। ILO এর সদর দপ্তর কোথায়? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর সদর দপ্তরটা হচ্ছে জেনেভাতে। তবে অনেক ক্ষেত্রে এটা আবার ভুল করবেন না, PLOর সদর দপ্তর ফিলিস্তিনের রামাল্লাতে আর ILO হচ্ছে জেনেভাতে। HDI ধারণাটির কোন সংস্থার উদ্ভাবন? এটি উদ্ভাবন করেছেন UNDP, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। খাদ্যর বিনিময়ে শিক্ষা কর্মসূচি কোন সালে চালু হয়েছিল? এটি চালু হয়েছিল 1993 সালে। গ্রামীণ ব্যাংক কোন সাল থেকে কাজ শুরু করে? গ্রামীণ ব্যাংক কাজ শুরু করে কত সাল থেকে? এটি 1983 সাল থেকে তাদের কাজ শুরু করে। ভাওয়াইয়া কোন অঞ্চলের লোকসঙ্গীত? ভাওয়াইয়া বৃহত্তর রংপুর অঞ্চলের একটি লোকসঙ্গীত। এক্ষেত্রে আপনারা ময়মনসিংহ, রাজশাহীর এগুলো ঐতিহ্যবাহী এবং অঞ্চলের লোকসঙ্গীতগুলো পড়ে নেবেন। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা, এই ক্ষেত্রে মোদের গরবের অবস্থান কোথায়? অর্থাৎ এটি একটি ভাস্কর্য যেটা আছে মোদের গরব, এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত বাংলা একাডেমি চত্বরে। মুক্তিযুদ্ধের সময় নৌপথ কত নং সেক্টরের অধীনে ছিল? মুক্তিযুদ্ধের সময় নৌপথ 10 নাম্বার অধীনে ছিল। তবে এখানে উল্লেখযোগ্য বিষয়, এটি একমাত্র ব্যতিক্রম সেক্টর যেখানে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না। বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়? গ্যাস সর্বপ্রথম উত্তোলন শুরু হয়েছে, এই প্রশ্নটা যুক্ত হওয়ার কারণ কিছুদিন গতকাল অথবা পরশুদিন আমাদের কিন্তু একটা নতুন গ্যাস ক্ষেত্র সম্ভবত পাওয়া গেছে। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম গ্যাসের ক্ষেত্রে আমাদের এগুলো কিন্তু জানতে হবে। বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়? এটি 1957 সালে। বাংলাদেশে বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? মণিপুরী নাচ হচ্ছে বৃহত্তর সিলেট অঞ্চলের। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপের অপর নাম বলা হয় থাকে ঢাকা সর্বপ্রথম রাজধানীর মর্যাদা লাভ করে কবে? এটি 1610 সালে রাজধানীর মর্যাদা লাভ করে। প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি বেশি বড় যাতে না হয়, আপনারা যাতে বিরক্তি না হন, এই জন্যই কিন্তু আমরা কিছু কিছু মডেল টেস্ট 80 নাম্বারের করে থাকি। তবে পরীক্ষা কিন্তু 100 নাম্বারেরই হবে, এটি কিন্তু কখনো বলা যাবে না। আশা করছি আজকের ক্লাসটি আপনাদের কাছে একটুখানি হলেও ভালো লেগেছে। যদি ভালো হয় অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখলেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।